রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন অটোরিকশার চালকরা। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন, ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। তাতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন। সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ড্যামরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। নুসরাত, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের কারণে রাস্তায় যে অটোরিকশা চালকরা অবরোধ করছে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তাদের দাবিগুলো কি, সে বিষয়ে আমাদেরকে একটু জানান। দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। নুসরাত, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের কারণে রাস্তায় যে অটোরিকশা চালকরা অবরোধ করছে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তাদের দাবিগুলো কি, সে বিষয়ে আমাদেরকে একটু জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায়। এখানেও কিন্তু আসলে অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। আজকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে রাজধানীর বিভিন্ন জায়গায়, যেমন মহাখালী, দয়াগঞ্জ, সেই সাথে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মোহাম্মদপুরের এলাকার সামনে হচ্ছে 3 রাস্তার মোড় বলে একটি এলাকা রয়েছে। সেখানেও কিন্তু বিক্ষোভকারীরা আসলে বিক্ষোভ হলে কিন্তু তারা সেই জন্য প্রস্তুত বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আসলে কিছু আক্ষেপের কথা আমাদেরকে জানিয়েছে। সেই আক্ষেপের কয়েকটি কথা যদি আমরা আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে তারা অনেকেই আসলে আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে কিস্তির মাধ্যমে আসলে তারা কিন্তু এই অটোরিকশাগুলো নিয়ে গেছে ঘটনাস্থল থেকে। আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে আসলে হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করার মতো কোনো সুযোগ আসলে তাদের কাছে নেই। তারা আসলে চেষ্টা করবেন যেন শান্তিপূর্ণভাবে এই সমাবেশ যেন তারা বন্ধ করতে পারে। সেই সাথে আসলে ভোগান্তি বেড়েছে যাত্রীদের অনেক গুণ। নাদিয়া, এখানে আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। এখানে বিভিন্ন ধরনের রোগী আছে আসলে, যারা আমরা দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স নিয়ে আসলে মেট্রোপলিটন এলাকায় যদি অটোরিকশা বন্ধ করে দেয় তাহলে কোনোভাবেই তারা সেটি মেনে নেবে না। এবং তারা আরও একটি ব্যাপার আমাদেরকে জানিয়েছে যে তারা যে কোনো মূল্যে আসলে অটোরিকশা বন্ধ হতে দিবে না। তো এই ব্যাপারটি আসলে এখন প্রশাসন এবং সরকার পক্ষ কিভাবে বলেছে, তারা আমাদেরকে বলেছে 11টি সংস্থাকে আসলে হাইকোর্ট কর্তৃক দায়িত্ব দেওয়া হয়েছে যেন 3 দিনের মধ্যে এই অটোরিকশা বন্ধ করা হয়। আর এই অটোরিকশা বন্ধের জন্য সকলে কিন্তু সকলের জায়গা থেকে সঠিকভাবে কার্য সম্পাদনা করার চেষ্টা করছে। তো আসলে শেষ মুহূর্ত পর্যন্ত দেখার অপেক্ষা যে কি হয় আসলে নির্দেশনা। তো এই ছিল আমার কাছে আসলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে নাদিয়া অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সর্বশেষ। আমরা আবারও পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুসরাত শারমিন। চলে যাব পরের সংবাদে। সশস্ত্র বাহিনী দিবস আজ। দিবসটি উপলক্ষে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে সকাল 8:15টার দিকে শিখা নির্মাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা সকাল 8:30টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। এ সময় দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা। শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণের পর সশস্ত্র বাহিনী বিভাগে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালক বৃন্দ। সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং উত্তরাধিকারীগণকে সংবর্ধনা দেন। 7 জন বীর
বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয় সহ প্রায় 101 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথ কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে যে কয়েকটি দিবস ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। 1971 সালে 26 মার্চ মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত প্রায় 26,000 সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও সদস্য বিদ্রোহ করেন এবং মুক্তির সংগ্রামে অংশ নেন। এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথমে 5টি এবং পরবর্তীতে নবপ্রতিষ্ঠিত আরও 3টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1971 সালে জাগ্রত মুক্তিসেনাদের সম্মিলিত আক্রমণে যখন পাক হানাদার বাহিনী নাস্তানাবুদ ও কোণঠাসা হয়ে পড়ে, তখন কর্নেল ওসমানী ও কিছু অসীম সাহসী সামরিক কর্মকর্তারা সশস্ত্র বাহিনী গঠনের এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন। গণপ্রতিরোধ রূপ নেয় সশস্ত্র যুদ্ধে। যুদ্ধের চূড়ান্ত ক্ষণে গেরিলা যুদ্ধের পাশাপাশি কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধ শুরু করার জন্য 1971 সালের 21 নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে জল, স্থল ও আকাশপথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র এক সমর যুদ্ধের নবসূচনা করে। 1971 সালের 25 মার্চ সেই ভয়াল কালো রাতে যখন পাকিস্তানি হায়নারা নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে, ঠিক তখনই বিদ্রোহ ঘোষণা করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ইউনিট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, আনসার ও মুজাহিদের বাঙালি সদস্যরা। যুদ্ধ ঘোষণা করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা সহ বাঙালি মুক্তিকামী হাজার হাজার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক। মুক্তির সংগ্রাম রূপ নেয় সশস্ত্র সংগ্রামে। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ লাভ করে একটি সুসজ্জিত রূপ। পেশাদার সামরিক কর্মকর্তারা 11টি সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করতে থাকে। 11টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয় এক একজন সুপ্রশিক্ষিত পেশাদার সামরিক কর্মকর্তাকে। গঠিত হয় জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স নামক 3টি নিয়মিত ব্রিগেড। দীর্ঘ 8 মাস প্রতিরোধের পর 21 নভেম্বর চূড়ান্তভাবে স্থল, নৌ ও আকাশপথে শুরু হয় ত্রিমুখী আক্রমণ। এই আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী জলে, স্থলে ও অন্তরিক্ষে পর্যদস্ত হতে থাকে। ক্রমশই পশ্চাৎপসরণে যেতে থাকে পরাজিত বাহিনী। এরই ধারাবাহিকতায় 3 ডিসেম্বর মিত্র বাহিনী, সশস্ত্র বাহিনী ও মুক্তিকামী জনতার চূড়ান্ত আক্রমণে পর্যদস্ত ও দিশেহারা হয়ে পড়া বর্বর পাকিস্তান হানাদার বাহিনী অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালি মুক্তিকামী জনতার বিজয়। স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি, জন্ম হয় বাংলাদেশ নামের একটি দেশের। স্বাধীনতার পর 1972 সালের এপ্রিলে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর অবলুপ্ত হয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় 3 বাহিনীর জন্য পৃথক পৃথক সদর দপ্তর। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন একটি সুসজ্জিত, সুদক্ষ বাহিনী হিসেবে সারা বিশ্বের কাছে সমাদৃত। শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড সমানভাবে সমাদৃত, যার প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘ। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, কঙ্গো, হাইতি, লেবানন, সোমালিয়া সহ বিভিন্ন দেশে বাঙালি সশস্ত্র বাহিনী শান্তিরক্ষার পাশাপাশি ওইসব দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পুনর্বাসনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিউল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। 2018 সালের পর অর্থাৎ 6 বছর পর বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি 2018 সালে 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। গত মঙ্গলবার সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয়। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি মামলা ছাড়াও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার পৃথক এসব মামলা বাতিল করেন আদালত। এর মধ্যে 2010 সালে রাজধানী কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা বাতিল করেন বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। এসব মামলা ঢাকা তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। আদালত বলেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান জামিন পেয়েছেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ এনে ডিবির পরিদর্শক ফজলুর রহমান 2015 সালে 3 আগস্ট পল্টন থানায় মামলা করেন। গত বছরের 17 আগস্ট মামলায় সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বসেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে বিভিন্ন পরামর্শ পেয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোকেও তাদের পরামর্শ দিতে চিঠি দিয়েছে সংস্কার কমিশন। নির্বাচনের অংশীজনদের পরামর্শ নিয়ে 90 দিনের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে বদিউল আলম মজুমদারের এই কমিশনে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। অপু, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সম্পাদকদের তো মতবিনিময় সভা হচ্ছে, তো এই বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে নির্বাচন ব্যবস্থাপনা যে সংস্কার কমিশন রয়েছে, সেই কমিশন কিন্তু প্রথমে গণমাধ্যমের সাথে বৈঠক করার পরে এর পরে কিন্তু আসলে বিভিন্ন পত্রপত্রিকার যে সম্পাদক রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেছেন। কারণ আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং যে কমিশনটি গঠিত হবে এবং তাদের কাছ থেকে সুপারিশ নিচ্ছেন যে কী ধরনের কমিশন গঠন করা যেতে পারে, নির্বাচন প্রক্রিয়াটি কেমন হতে পারে, সেই বিষয়ে আসলে বৈঠক চলছে। তবে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটি এটা অন্যতম একটা পদ্ধতি, সেটিও কিন্তু আলোচনার মধ্যে চলে এসেছে এবং আমরা কিছুটা তথ্য পেয়েছি এবং ইতিমধ্যেও কিন্তু তাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আসলে বৈঠক করার জন্য এবং নির্বাচনী সংস্কার ব্যবস্থার মাধ্যমে যে সার্চ কমিটির কাছে যে প্রস্তাবনাগুলো উত্থাপন করা হবে, যার মাধ্যমে একটি স্বচ্ছ একটি কমিশন গঠন হবে, নির্বাচন কমিশন গঠন হবে, আসলে তাদের ক্ষেত্রে যে ধরনের
যতটুকু জানতে পেরেছি তারা বলেছেন 2014 সালের যে রকিবউদ্দিন কমিশন, 2018 সালের হুদা কমিশন এবং 2024 সালের যে আউয়াল কমিশন যে 3টি নির্বাচন করেছেন সেই 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ এবং ভোটারবিহীন একটি নির্বাচন করেছেন। কারণ তারা সম্পাদকরা মন্তব্য করেছেন যে তারা ঘুম থেকে উঠে এসে ভোটের সংখ্যা বাড়িয়ে দিয়ে তৎকালীন সরকারকে আসলে 3বারের মতো ক্ষমতায় বসেছেন। তাদেরকে আসলে এই সংলাপের আহ্বান, তাদেরকে নিয়ে এসে সংলাপের আহ্বান জানিয়েছেন যে তারা কীভাবে এই নির্বাচনটি সম্পন্ন করছেন, তাহলে প্রকৃত অর্থটা বের হয়ে আসবে এবং তাহলে একটি শক্তিশালী কমিটি মানে নির্বাচন কমিশন গঠন হবে সে বিষয়টি জানিয়েছেন। অর্থাৎ সব কিছু ছাপিয়ে সকলের প্রত্যাশা একটাই, যারা আসলে কমিটিতে বসেছেন এবং সংস্কার কমিটির সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং সম্পাদকদের অধিকাংশ এখানে উপস্থিত রয়েছেন, সবারই প্রত্যাশা একটাই, আগামীতে যেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং এমন একটি কমিশন গঠন হয় যে কমিশনের বিরুদ্ধে কারো কোনো ধরনের কোনো মন্তব্য, কোনো প্রতিক্রিয়া বা কোনো কিছু যেন না থাকে এবং কোনো প্রশ্ন যেন না থাকে। তো নাদিয়া, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এটাই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে যখন আসলে বৈঠক শেষ হবে এরপরে কিন্তু আসলে 2:30 মিনিটে পর্যবেক্ষকদের সাথে আসলে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটির সাথে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পরেই আসলে আমরা পূর্ণাঙ্গভাবে জানাতে পারবো দর্শকদের উদ্দেশ্যে যে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটির সাথে যে বৈঠক ছিল সম্পাদক এবং পর্যবেক্ষকদের সাথে হতে যাচ্ছে তার আসলে সর্বশেষ আপডেট কি রয়েছে। তো নাদিয়া, এটা ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। শরীয়তপুরের জাজিরা এবং নড়িয়ার পদ্মাপাড়ে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়দের দাবি, বালু খেকোদের দৌড়তেই বেড়েছে নদী ভাঙন। এতে আতঙ্কে রয়েছে গ্রামবাসী। তাই ভাঙন রোধে টেকসই বাঁধ এবং অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। রাত হলেই শুরু হয় অর্ধশতাধিক কাটার ড্রেজারে দিয়ে বালু উত্তোলন। ফলে ভাঙন শুরু হয়েছে জাজিরা উপজেলার নাওডোবা 0 পয়েন্ট বেড়িবাঁধে। আর হুমকির মুখে রয়েছে নড়িয়া ডানতির রক্ষাবাঁধ। পদ্মা সেতু থেকে 1700 মিটার দূরত্বে বাঁধ ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ 3 শতাধিক বসতভিটা। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমন ভাঙন দেখা দিয়েছে অভিযোগ স্থানীয়দের। বেড়িবাঁধ যে কোনো মুহূর্তে ধ্বংস হইতে পারে। বাড়ি কই করবো আমরা, অস্থায়ী জায়গায় একজনের বাড়িতে একজন থাকি আমরা। অবৈধ মাটিকার অবৈধ মানুষের পয়সা দেয়, অন্যায় গ্রুপ টেকে বড়। মুজাফর খালা পোলা একজন আছে, রফিক, রফিক আরো বিভিন্ন লোক আছে অগলগে। রফিক মাতবার আছে একজন, এরা হইলো মনে করেন এরা হইলো এটা মেন করে আইন না, আরো প্রভাবশালী কিছু মানুষরে এরা সম্পৃক্ত করে নিয়ে লয়, কারণ যাতে তাদের হাতকে শক্তিশালী করতে। নোফারির মিরাজ, নৌফারিতে চাকরি করে, কনস্টেবলের চাকরি করে, ওই সিবোর্ড চালায়, ওই এগুলো সব ম্যানেজ করে, ওই ম্যানেজ করে সবার লগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন, সভা সমাবেশ সবকিছুই করেছে স্থানীয় এলাকাবাসী। উপজেলা প্রশাসন কয়েকবার দফায় দফায় অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও থামছে না কার্যক্রম। এলাকাবাসী বলছে স্থানীয় কিছু অসাধু সিন্ডিকেট বিভিন্ন দলের নাম ভাঙিয়ে বালু উত্তোলনে মেতেছে। নড়িয়ারপুরে এবার তো হুমকির মুখে থাকবো, তোর মাছের বাড়িঘর ভাঙিয়ে গেলে মাঝে থাকবো কই? 10,000 বাড়িঘর 3 মাসে বিলীন হয়ে গেছে গা। যারা এগুলি করে তারা তো তাকে তো বাড়িঘর ভাঙে নাই, তাকে তো এই প্রতি মায়া নাই। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে করে সরকার দ্রুত এটি বন্ধ করার জন্য ব্যবস্থা করে আমরা যাতে ওইখানে নতুন করে আবার নিজ ভূখণ্ডে যাওয়ার একটি স্বপ্ন দেখতে পারি। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। পরিকল্পিতহীন বালু উত্তোলনের কারণেই কিন্তু এই কৃষি জমি, বসতবাড়ি, অনেক কিছুই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, রাস্তাঘাট সবকিছুই আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। পুলিশ এগুলি নিয়ে মিটিং করতেছে। গতকালকে আমার অভিযোগের ভিত্তিতে তারা অ্যাকশনে যাচ্ছে বড়ভাবে। আমি বলছি একজনকে আমি ছাড়াইতে আসবো না। জাজিরা এলাকাতে, মাঝিরঘাট এলাকাতে কোন রকম ড্রেজার মেশিন চলবে না, এর আমরা জিরো চলতে দিব না, আমরা জিরো টলারেন্সে আছি। আগামী 7 দিন একদম কম্বিং অপারেশন চলবে। যেখানে যে অবস্থায় পাওয়া হবে ড্রেজার ওই অবস্থায় আটক করে তারপর ডাইনামিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই বেড়িবাঁধটি রক্ষা করার জন্য এবং অবৈধ ড্রেজিং যাতে না হয় এজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকে। বালু উত্তোলন রোধে নড়িয়া ও জাজিরা উপজেলার দুই পাশের 2টি পুলিশ ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।